জাওয়াদের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, অফিসগামী মানুষের দুর্ভোগ। মুন্সিগঞ্জে আলুর জমিতে পানি জমায় বীজ নষ্টের শঙ্কায় চাষি। ওমিক্রন সংক্রমণ ঠেকাতে দেশের স্থলবন্দরে সুরক্ষা ব্যবস্থা জোরদার। করোনার নতুন ধরনে টালবাচাল দক্ষিণ আফ্রিকার, টিকিট কেটেও দেশে আসতে পারছেন না প্রবাসীরা। আমন ধানে সয়লাভ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়ত। মৌসুমের শুরুতে ভালো দাম পেয়ে খুশি কৃষক, চালের কাঙ্ক্ষিত দর না পেয়ে হতাশ মিল মালিকরা। এবং ২০ বছরে বরিশাল অঞ্চলে করদাতা বেড়েছে ২.৫ লাখের বেশি। মানুষের সচেতনতাই কারণ, প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে গণপরিবহন সংকটে বিপাকে পড়তে হয় অফিসগামীদের। আবার কোথাও কোথাও দেখা যায় যানজট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাওয়াদের শক্তি কমে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলো সহ বিভিন্ন জেলায় রোববার থেকে টানা গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি এবং শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর দেশের উত্তরাঞ্চল দিয়ে হিমেল বাতাস বইতে শুরু করবে। এতে বাড়তে পারে শীতের তীব্রতা। ভ্যাকসিন নিতে যাচ্ছি, তার জন্য বৃষ্টির কারণে এখন অনেক কষ্ট হইতেছে। বৃষ্টির কারণে তো বেশি টাকা মারা যায় না, তাড়াতাড়ি কটা টাকা মেরে চলে যাবো। আমি নর্মালি যে টাকা 30 টাকা দেয় সে টাকা আমি 40 টাকা আজকে আসছে, আর সব দিকেই ভোগান্তি। বৃষ্টির দিন বাবা, ভাড়া মানুষ খুব কম বাড়ায় আর ঠান্ডা প্রচুর, আর রাস্তাঘাট জায়গা জায়গায় ডুবে গেছে, গাড়ি টানা যায় না। সিএনজি সিগন্যাল দিলে থামতেছে না, যা আছে সব যাত্রী, মানে খালি সিএনজিও পাওয়া যাচ্ছে না আজকে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বাস স্ট্যান্ড এলাকায় আমরা সকালে যেমন কারওয়ান বাজারের যেমনটা দেখেছি, এখানে কিন্তু একই অবস্থা, অর্থাৎ সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তি রয়েছে। আমরা দেখেছি যে পর্যাপ্ত কিন্তু গণপরিবহন রাস্তাতে না থাকার কারণে কিন্তু এখানকার যারা সাধারণ যাত্রীরা আছেন, যারা বিভিন্ন গন্তব্যে যেতে চান, তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আরেকটি বিষয় যে সিএনজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বাড়তি ভাড়া চাওয়া, এই নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া রিকশারও আনাগোনা কিছুটা কম রয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি চরমে উঠেছে, সেটি কিন্তু বলা যায়। এবং আমরা বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে দেখেছি, যেমনটি আমরা দেখেছি ফার্মগেট, এছাড়া বনানী এলাকাতেও কিন্তু রাস্তায় আমরা সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছি ঘন্টার পর ঘন্টা। অনেকেই অভিযোগ করছেন যে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে কিন্তু তারা তাদের বাস পাচ্ছেন না, সে কারণে কিন্তু তারা সময় মতো অফিসে যেতে পারছেন না। তারা বলছেন যে একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তায় আসলে গণপরিবহনের সংকট, কিন্তু তাদেরকে আসলে সময় মতো অফিসে পৌঁছতেই হবে। সে কারণেই কিন্তু পায়ে হেঁটেই কিন্তু অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যারা ছোট স্কুলগামী শিক্ষার্থী যারা, তাদের অভিভাবকরা কিন্তু আসলে বিপাকে পড়েছেন, কেননা বৃষ্টিতে ভিজে একে তো ঠান্ডা লাগার একটু ভয় রয়েছে। সে কারণে অনেকেই কিন্তু বাড়তি ভাড়া গুনে রিক্সাতে বা সিএনজিতে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ছুটছেন। এছাড়া আমরা দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও ব্যক্তিগত গাড়ির মোটামুটি চাপ রয়েছে রাস্তায়, এবং এ কারণে কিন্তু বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু মোটামুটি ট্রাফিক জ্যামের তৈরি হয়েছে। তবে ট্রাফিক বিভাগের যারা সদস্য রয়েছেন, তারা বলছেন যে তারা সাধ্যমতো আসলে চেষ্টা করছেন যেন রাস্তায় কোনো ধরনের জ্যাম তৈরি না হয় বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়। তবে আমরা আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে অন্যান্য দিন যেমন ব্যক্তিগত গাড়ি বা রাইড শেয়ারিংয়ে যাওয়ার যে গন্তব্যে যাওয়ার যে একটা তারা লক্ষ্য করা যায়, সেটি কিন্তু আজকে দেখা যায়নি। এবং যারা রাইডার রয়েছেন তারাও যেমন বলছেন যে বৃষ্টির কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এছাড়াও যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে রাইড শেয়ারিংয়ে আসলে গন্তব্যে পৌঁছাতে গেলে আসলে তারা বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, সে কারণে কিন্তু তারাও বলছেন যে তারা রাইড শেয়ারিং আপাতত এই
বৃষ্টিতে ব্যবহার করছেন না। তো সব মিলে আসলে ভোগান্তি কিন্তু রয়েছে। এছাড়া রিক্সা চালক যারা রয়েছেন তারা বলছেন যে একে তো ঠান্ডা বাতাস, তার উপরে বৃষ্টি, সে কারণে আসলে রিক্সাও খুব বেশিক্ষণ আসলে তারা চালাতে পারছেন না। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে রিক্সারও সংখ্যা কিছুটা কম রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীবাসী কিন্তু তারা পায়ে হেঁটে এবং অনেকেই কিন্তু ছাতা ছাড়াই কিন্তু আসলে রাস্তায় বের হয়েছেন এবং তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা নিয়েও কিন্তু অনেকে রাস্তায় বেরিয়েছেন, কেননা তাদেরকে গন্তব্যে পৌঁছতেই হবে। এবং এখানে আমরা দু একজন বাস চালক যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছি। তারাও বলছেন যে আসলে বৃষ্টির কারণে রাস্তায় অনেক সময় পানি জমে রাস্তায় জ্যাম থাকে, এছাড়া অনেক সময় যাত্রীও সেরকম পান না। সে কারণে আসলে অনেকেই কিন্তু বলছেন যে এখনও তারা গাড়ি বের করেননি, তবে পরিস্থিতি অনুযায়ী সময় গড়ানোর সাথে সাথে তারা বলছেন যে তারা আসলে রাস্তায় নামবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী এলাকায় কিছুটা দু একটা গণপরিবহন কিন্তু চলাচল করছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার শ্যামলী বা ওই অঞ্চলগুলোতে কিন্তু বাস চলাচল তেমন একটা নেই। এই রুটের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সেই অর্থে কিন্তু লেগুনা চলে বা বাস যেগুলো চলে সেগুলো তুলনামূলকভাবে অনেক কম। তো সাদিয়া, এই ছিল মহাখালী এলাকা থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর মহাখালী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে রোপণ করা হাজার হাজার হেক্টর জমিতে পানি জমে আছে, তাই আলু বীজ নষ্টের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়ছেন কৃষক। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বৃষ্টি ভাসিয়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন। যে জমিতে সোনার ফসল ফলার অপেক্ষায় চাষি, সেখানে জমে আছে পানি। এতে রোপণ করা আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে সার, তাই পানি সরানোর আপ্রাণ চেষ্টা কৃষকের। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এখন আলুর ভরা মৌসুম। গেল 2 সপ্তাহ ধরে ধুম আলু রোপণ চলছিল। জেলায় লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতেই রোপণ সম্পন্ন। এখন বাকি জমিতেও রোপণের সব প্রস্তুতি চলছিল, কিন্তু সব আয়োজনই থমকে গেছে জাওয়াদের প্রভাবের এই বৃষ্টিতে। জমিতে পানি আছে, এতে মনে হয় না যে আগুন মাসে আর খেতি করা চলবে। রোগ নিয়ে না, হ্যাঁ সেই খেতি করছি, এটা সব আমার নষ্ট। যাওয়ার পর আলুটা লাগাইতে কমসে কম 15 থেকে 20 দিন লাগবে। আমার আর কিছু বাই নাই, কিছু আর কোনো বন্দোবস্ত নাই, কোনো কিছু কর্ম দিন করে লাগাইছি। পানি বাসতাছে, এখন আর আমাদের বাসনের আর উপায় কি, একটা আলুও থাকবো না। গেল মৌসুমে জেলায় প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এবার তার চেয়েও বেশি ফলনের টার্গেট ছিল, কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অলরেডি গাছ বের হয়ে গেছে, সেই আলুগুলো যদি আমরা কিছু ফাঞ্জিসাইড ব্যবহার করতে পারি, হয়তো ক্ষতির মাত্রাটা কমানো যাবে। আর আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে সমস্ত জমি থেকে পানি বের করে দেওয়া সম্ভব, দ্রুত বের করে দেওয়ার জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 37,900 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলায় 17,000 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। বাকি জমিতেও আলু আবাদের প্রস্তুতি চলছিল, কিন্তু বাদ সেধেছে এই অসময়ের বৃষ্টি। মুন্সিগঞ্জের সাতানিকিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় বেনাপোল স্থলবন্দরে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল। ধন্যবাদ সাদিয়া আপনাকে। প্রায় 2 বছর ধরে চলা করোনার নানান যে ধরন, এই ধরনের ঘাত প্রতিঘাত পেটিয়ে যখন মানুষের জনজীবন এবং ব্যবসা বাণিজ্য যখন স্বাভাবিক হতে চলেছে, ঠিক তখনই কিন্তু আবার নতুন করে করোনার আরেকটি ধরন ওমিক্রন দেখা দেয়, কিন্তু আবারও উৎকণ্ঠা দেখা দিয়েছে বিভিন্ন মহলে। আপনি জানেন যে প্রতিবেশী দেশ ভারতে, সেখানেও করোনার যে নতুন ধরন ওমিক্রনে কিন্তু আক্রান্ত হয়েছে মানুষ। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং আমদানি রপ্তানি বাণিজ্য, সেখানে এই সংক্রমণটি ছড়িয়ে পড়ার কিন্তু শঙ্কা অনেকে করছেন। তবে সংক্রমণ রোধে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার কিন্তু নানান প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশনা
চলতি সপ্তাহের প্রথম দিকে এলেও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল দুপুর পর্যন্ত কিন্তু বেনাপোল বন্দর এবং ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এলাকায় তেমন কোনো যথাযথ যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু ছিল না। তবে গতকাল একটি বৈঠক হওয়ার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে এখানকার যে বন্দর কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগ, এবং যথাযথ যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু এখানে শুরু হয়েছে। অর্থাৎ ভারতীয় ট্রাক চালক যখন বেনাপোল বন্দরে প্রবেশ করছে, ট্রাকে কিন্তু স্ক্যানিং করা হচ্ছে এবং যে জীবাণুনাশক স্প্রে সেই স্প্রে করা হচ্ছে। এছাড়া ট্রাক চালকদের শরীরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু মেপে দেখা হচ্ছে। পাশাপাশি যে পাসপোর্ট যাত্রী যখন ভারতে যাচ্ছে বা ভারত থেকে আসার সময় কিন্তু পাসপোর্ট যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এই গতকালকে যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের কথা যদি আপনাকে জানাই যে এখন থেকে ভারত থেকে যারা ফিরবেন, আগে যারা ফিরতেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে RT-PCR থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু 48 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ বাংলাদেশে নিয়ে আসতে হবে। এছাড়া যারা করোনার ডবল ডোজ টিকা কমপ্লিট না এমন কেউ যদি বাংলাদেশে প্রবেশ করে, তাদেরকে কিন্তু 14 দিনের জন্য যে হোম কোয়ারেন্টাইন, সেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে যারা ভারত থেকে আসবেন তাদের শরীরে যদি কোনো করোনার উপসর্গ থাকে, তাহলে কিন্তু তাদের এখানে আবারও কিন্তু কোয়ারেন্টাইন করা হতে পারে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে বন্দরে যারা পাসপোর্ট যাত্রী বা আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদন হয়ে থাকে, এই সম্পাদনের মাধ্যমে যেন কোনোভাবে করোনার নতুন ধরনের ওমিক্রন সংক্রমণ না হয়, তার জন্য কিন্তু তারা সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি একই কথা আমাদেরকে বলেছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। আপনি জানেন যে প্রতি বছর প্রচুর পরিমাণে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাতায়াত হয়ে থাকে। গত বছরে কিন্তু প্রথম যখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, অর্থাৎ 13ই মার্চ থেকে কিন্তু এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ হয়েছিল এবং পরবর্তীবার আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছিল। পরে আস্তে আস্তে স্বাভাবিক হয় কিন্তু আবারও যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি সচল হয়েছিল এবং যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটাই কিন্তু বিধিনিষেধ অনেকটা উঠে গিয়ে স্বাভাবিক হচ্ছিল। তবে আমাদের সাধারণ মানুষ যেটা আমাদেরকে বলছেন যে করোনা বা করোনার যে উপসর্গ ওমিক্রন, এটাকে ভয় নয়, এসব প্রতিরোধ করে আমাদেরকে জয় করে সব কিছু চলতে হবে। তো আমরা কথা বলি এখানকার আরও যারা ব্যবসায়ীদের সাথে আছে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে যত রকম স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি কিন্তু অবশ্যই এর উপরে গুরুত্ব দিতে হবে। তা নাহলে যদি আবারও কোনোভাবে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায় বা পাসপোর্ট যাত্রী যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি হয়, সেক্ষেত্রে কিন্তু উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আমরা কথা বলেছি এখানে যারা সাধারণ পাসপোর্ট যাত্রী যারা আছেন, সাধারণ পাসপোর্ট যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যে বিধিনিষেধ সেটি মেনেই তারা ভারতে যাচ্ছেন এবং তারা বলছেন যে আরও যারা এখানে ভারতে যাচ্ছেন সবাইকে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানলে তারা যেরকম সুরক্ষিত থাকবেন, তেমনি কিন্তু দেশকে সুরক্ষিত রাখা যাবে। আমরা কথা বলেছি এখানকার যারা অন্যান্য যারা এখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের এবং যারা শ্রমিক সংগঠন আছেন। আপনি জানেন যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হয়, এই আমদানি রপ্তানি পণ্য কিন্তু সম্পাদন করে থাকে যে বন্দর শ্রমিকরা। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি এই বন্দর শ্রমিকদের ভিতরে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি তাদের ভিতরে দেখা যায় না। সুতরাং তাদের যে বন্দর শ্রমিক ইউনিয়নের নেতারা আমাদেরকে বলেছেন যে সংক্রমণ এড়াতে তারাও কিন্তু যে স্বাস্থ্যবিধি রক্ষা, তা মাস্ক পরা বা হ্যান্ড স্যানিটাইজার, সেই বিষয়ের প্রতি তারা জোর দেবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে করোনার নতুন ধরনের ওমিক্রন সংক্রমণ রোধে যে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ তথ্য। সাদিয়া। বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। চট্টগ্রামে কোস্টগার্ডকে 14টি বোট উপহার হিসেবে দিচ্ছে জাপানি সাহায্য সংস্থা জাইকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর কর্ণফুলী নদীর তীরে কোস্টগার্ড সদর দপ্তরে রয়েছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাদিয়া। আপনারা জানেন বাংলাদেশের সমুদ্র সীমা জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে উপকূলরক্ষী হিসেবে পরিচিত বাংলাদেশ কোস্টগার্ড। তারা মূলত চোরাচালান প্রতিরোধ যেমন করে সমুদ্রপথে, ঠিক তেমনি কিন্তু আবার বিভিন্ন দুর্যোগের সময়ও সাধারণ মানুষকে উদ্ধারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। আপনারা জানেন গতকালকে কিন্তু সমুদ্র থেকে 13 জন নাবিককে উদ্ধার করেছে যারা 5 দিন ধরে সাগরে ভাসছিল। সেরকম নাবিকদের উদ্ধার করে জীবিত উদ্ধার করেছিল কোস্টগার্ড। আর এই কোস্টগার্ড সমুদ্রের যে উপকূল রক্ষা, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেকটি বিষয় বলি, বাংলাদেশের সাথে জাপানের কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্তত 5 দশকে। সেই
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি জোরদার করছে উন্নয়ন সংস্থা বা সাহায্যকারী সংস্থা হিসেবে জাইকা। সেই জাইকা এবার বাংলাদেশ কোস্টগার্ডকে কিন্তু 24টি জলযান উপহার দিতে যাচ্ছে। সেই 24টি জলযানের মধ্যে 14টি জলযান পাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কোস্টগার্ড। কিছুক্ষণের মধ্যে সেগুলো উদ্বোধন করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি। আর আজকে কিন্তু 14টি বোট তারা বাংলাদেশ চট্টগ্রাম কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্বাঞ্চলকে তারা হস্তান্তর করবে। সে 14টি বোটের মধ্যে রয়েছে 5টি বোট রয়েছে যেগুলো কিন্তু 20 মিটারের দীর্ঘ এবং 10টি বোট রয়েছে 9টি বোট রয়েছে 10 মিটার দীর্ঘ, যেগুলো সাগর পথে আমি যদি বলি চোরাচালান প্রতিরোধ, দস্যুতা প্রতিরোধ, পাশাপাশি যারা বিপদগ্রস্ত হয় ঘূর্ণিঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদেরকে রক্ষার ক্ষেত্রে কিন্তু কোস্টগার্ডের এই বোটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছুক্ষণের মধ্যে কর্ণফুলী নদীর তীরে যে কোস্টগার্ডের পূর্বাঞ্চল সদর দপ্তর সেখানে এটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলাদেশ তো জাপানের দূতাবাসের যে হাইকমিশনের দূতাবাসের কর্মকর্তা আছেন তারা যেমন আসছেন, ঠিক তেমনি কিন্তু কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসছেন এই উদ্বোধনী অনুষ্ঠান। যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগে যে বৃষ্টি হচ্ছে সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোটগুলো কিন্তু জাপান এবং বাংলাদেশের পতাকা সজ্জিত করে কোস্টগার্ডের ঘাটে এনে রাখা হয়েছে। আমি একটু যদি বলি কোস্টগার্ডের কর্মকাণ্ডকে, উপকূল রক্ষী হিসেবে কোস্টগার্ড কিন্তু বাংলাদেশে গত কয়েক দশক ধরে ব্যাপক সুনামের সাথে কাজ করেছে, বিশেষ করে জলদস্যুতা প্রতিরোধ। আমি যদি বলি চট্টগ্রাম বন্দর কিন্তু একটি সুনাম অর্জন করেছে জলদস্যুতা প্রতিরোধে। তার এই যে জলদস্যুতা প্রতিরোধ করা সেক্ষেত্রে কিন্তু কোস্টগার্ডের গুরুত্ব অপরিসীম ছিল। তারা কিন্তু প্রতিনিয়ত চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর হয়ে চট্টগ্রাম মোহনা হয়ে যে আলফা অ্যাঙ্কারেজ, ব্র্যাভো অ্যাঙ্কারেজ এবং চার্লি অ্যাঙ্কারেজ রয়েছে, এই 3টি অ্যাঙ্কারেজে কিন্তু তারা টহলের ভূমিকায় থাকে, টহল দিয়ে যায়। যে কারণে কিন্তু একসময় জলদস্যুতা ছিল সেটি শূন্যের কোটায় নেমে আসে, যে কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরের সুনাম দিন দিন বাড়ছে এবং সেটিতেও কিন্তু কোস্টগার্ডের অবদান রয়েছে। তাদের যে জলযানগুলো রয়েছে সেই জলযানগুলো দিয়ে তারা কিন্তু সাগর দাপিয়ে বেড়ায়, যারা বিপদগ্রস্ত যারা নাবিক থাকে জেলে থাকে তাদেরকে কিন্তু উদ্ধার করে আনতে পারে। গতকালকে আমি বলছিলাম যে 13 জনকে উদ্ধার করে আনা হয়েছে। তো যে কোস্টগার্ডকে আরো বেশি আধুনিকায়নের জন্য এবার জাপান সরকার হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে জাইকা তাদের 24টি বোট দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ডকে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বাঞ্চল পাচ্ছে মোট 14টি বোট এবং 14টি বোট স্থানান্তর হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জাপানের দূতাবাসের কর্মকর্তারা যেমন আসবেন, ঠিক তেমনি আমরা কথা বলেছিলাম কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন শাহ আলমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বোটগুলি মূলত জলদস্যুতা প্রতিরোধ করবে, দস্যুতা দমন করবে, পাশাপাশি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় যারা বিপদগ্রস্ত হয় তাদের উদ্ধারেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বোটগুলি। এই বোটগুলির ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষিপ্রতা রয়েছে এবং যেমন দ্রুতগতি ছুটতে পারে তেমনি তাদের বেশ কিছু যে নির্দেশনা রয়েছে, বিশেষ করে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে এই বোটগুলিতে। তো বলা চলে কোস্টগার্ডকে আধুনিকায়নের জন্য যে সরকারের যে ব্যবস্থা তারই অংশ হিসেবে হাত বাড়িয়েছে জাপান সরকার বা জাইকা। আপনারা জানেন জাইকা কিন্তু বাংলাদেশের একটি উন্নয়ন পার্টনার হিসেবে পরিচিত। যতগুলো উন্নয়ন কাজ হচ্ছে বড় ধরনের সব কিছু কিন্তু জাইকা নানাভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার একটি অংশ হলো এই কোস্টগার্ডকে আধুনিকায়ন করা এবং আধুনিকায়নের অংশ হিসাবে কিন্তু তারা 24টি বোট উপহার দিবে বাংলাদেশ কোস্টগার্ডকে। তার অংশ হিসাবে আজকে কিন্তু 14টি বোট স্থানান্তর হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যেটি বৃষ্টি পড়ছে তাই হয়তো কিছুটা বিলম্ব। আমরা যা দেখতে পেয়েছি কোস্টগার্ড কিন্তু যে পূর্বাঞ্চল দপ্তর সেটি কিন্তু রঙিন সাজে সাজানো হয়েছে, বিশেষ করে জাপানি এবং বাংলাদেশি পতাকায় সজ্জিত করা হয়েছে সেখানে। এবং আমরা জাপানের যে যারা রাষ্ট্রপতি রয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কিন্তু পুরো পূর্বাঞ্চলীয় যে কোস্টগার্ড সদর দপ্তর সেটিকে সাজানো হয়েছে। তো বলা চলে সাদিয়া, বাংলাদেশের যে উপকূল রক্ষী হিসেবে কোস্টগার্ড যে সুনাম সেই সুনাম ধরে রাখার জন্য আরও বেশি আধুনিকায়নের জন্য বাংলাদেশের উন্নয়ন সহযোগী জাপান সরকার কিন্তু আজকে 14টি বোট হস্তান্তর করবে কোস্টগার্ডের কাছে, যার মাঝে 5টি বোট রয়েছে দ্রুতগতির 20 মিটারের এবং আর বাকি 9টি বোট রয়েছে 10 মিটারের। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল জাইকার দেওয়া 14টি বোট কিছুক্ষণের মধ্যে যে কোস্টগার্ডের কাছে হস্তান্তর হবে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে। আজকে আমাদের পার্টি অত্যন্ত অর্গানাইজড, আমরা আরও অর্গানাইজড পার্টি চাই। এই পার্টিকে আরও স্মার্টার, আরও স্ট্রেংথেন, আরও সিনক্রোনাইজ, আরও ডিসিপ্লিন, সুশৃঙ্খল, সুসংগঠিত করতে আমাদের কর্মপ্রয়াস অব্যাহত রাখতে হবে। আমাদের ঢাকা সিটিতে আজকে বেশ সাংগঠনিক তৎপরতা সমুজ্জ্বল এবং আমাদের পার্টি যথেষ্ট অ্যাক্টিভ।
পার্টিতে বহুদিন পর ইউনিট সম্মেলন হচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা অনেক দূর অগ্রসর হয়েছেন। আমি সহ আমাদের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন। সামনে আরও অনেকগুলো ইউনিট সম্মেলন আছে। আমি মহানগরের নেতৃবৃন্দকে বলেছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের পর্যায়ক্রমে সব মিটিংয়ে জেনারেল সেক্রেটারি উপস্থিত হতে হবে এমন কোনো কথা নেই। পর্যায়ক্রমে অন্যান্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারাও বিভিন্ন ইউনিট সম্মেলনে এরপরে উপস্থিত থাকবেন। আমি মহানগরের দুটি উদ্বোধন আমি করেছি। এরপরে আপনারা অন্যান্য নেতৃবৃন্দ দিয়ে অন্যান্য ইউনিট সম্মেলনে যোগ দেবেন। সকলে মিলে আজকে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, আমি গতকাল আমাদের নেত্রীকেও বোর্ড সভার সময় জানিয়েছি যে দক্ষিণের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল উপস্থিতি ছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কর্মী এই ঝড়ঝঞ্ঝার মধ্যেও কেউ কিন্তু অনুষ্ঠান স্থল ত্যাগ করেননি। এটা একটা ভালো দিক। তো তারই ধারাবাহিকতা আজকে আপনারা এখানে এসেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটা একবারই আসে আমাদের জীবনে, কাজে এই দিনটির তাৎপর্য, ঐতিহাসিক গুরুত্ব এটা আমাদের সকলকে অনুধাবন করতে হবে এবং এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব আমাদেরকে প্রদর্শনও করতে হবে আমাদের কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে। আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিগুলোর বাস্তবায়নে ঢাকা সিটি যেটা আমাদের পার্টির ইঞ্জিন, যেখানে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় চালের আড়ত ভৈরব নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। নতুন আমন ধানের সয়লাব পুরো মোকাম। মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষক, তবে ধানের দর অনুপাতে চালের কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশ মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবিতে রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোপা আমন ধানে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের মোকাম। বর্তমানে প্রতিমন কাঁচা আমন ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়, আর শুকনো ধান বিক্রি হচ্ছে 900 থেকে 920 টাকা দরে। অবশ্য BR-28 পুরাতন ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা পর্যন্ত। মৌসুমের নতুন ধানে ন্যায্য মূল্য পাওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। 100 টাকা দর কাঁচা ধান আছে, আর শুকনারা 1200 টাকা দর আছে। এই অবস্থা থাকলে কৃষকের কোনো মতে জানটা বাঁচবে, তবে এই দাম যদি থাকে তাহলে কৃষকের জীবনটা একটু বাঁচবে। তবে ধানের ঊর্ধ্বমুখী বাজারে চালের মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। এজন্য বাজারে সিন্ডিকেট সহ ভারত থেকে চাল আমদানিকে দায়ী করছেন তারা। ধানের বাজার যথেষ্ট ভালো, কিন্তু সেই তুলনায় চালের বাজার অনেক নিম্নমুখী। ক্রাশিং করার পরে দেখা গেছে যে প্রত্যেক বস্তাতে 50 টাকা 60 টাকা ঘাটতি থাকে। এলচিগুলোর কারণে চালের বাজার তার চাপ, চালের বাজার বেচা কিনা না। নতুন ধানের বাজার আছে আপনার 1000 থেকে 1020-30 টাকা। এতে আবার আমাদের মিলে পোস্ট পর্যন্ত 80 টাকা আরো যোগ হয়। এতে আমাদের বিরাট লোকসান হয়। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। আমরা এই পর্যন্ত 15 টন ধান সংগ্রহ করেছি এবং চাল 394 টন সংগ্রহ হয়েছে এবং চাল সংগ্রহ কার্যক্রম চলছে। এবছর 1080 টাকা মন দরে 2703 মেট্রিক টন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ, আর 40 টাকা দরে 14420 মেট্রিক টন চাল সংগ্রহ করবে। অর্জিত জমির পরিমাণ বেশি, আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে ধান চাল উৎপাদনে, সেই লক্ষ্যমাত্রা আমরা সহজে অর্জন করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে 51469 হেক্টর জমি থেকে 2,47,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যা থেকে 1,36,500 মেট্রিক টন চাল পাওয়া যাবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
ধানের ভরা মৌসুমে নওগাঁর মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের পাইকারি আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ সাদিয়া। আসলে ভর মৌসুম চলছে আমনের, এই আমন কেটে তোলা ইতিমধ্যে শুরু হয়েছে। হাটগুলোতে কিন্তু আমন ধানের সরবরাহটাও ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এরকম সময় হঠাৎ করেই গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের চালের প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা, বিশেষ করে সরু চালের দরটা বেশি বেড়েছে এই নওগাঁর মোকামে। হঠাৎ এরকম একটি দর বৃদ্ধি কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতর অনেকটা অস্বস্তি বা অনেকে বিপাকে পড়ছেন, এরকম আমরা জানতে পারছি। তবে চালের এই সময়টাতে যে বিষয়টিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরু চালের বা পুরনো জাতের যেসব চাল এই সরবরাহ কম থাকার কারণে তারা কিন্তু এই দরটা বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে কিন্তু মোটা জাতের যেসব চাল রয়েছে এই চালের দর কেজিতে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত বেশি এখানে কেনাবেচা চলছে। তো আজকের বাজারের কথা যদি আপনাকে বলি যে প্রতি কেজি চাল এখানে বিক্রি হচ্ছিল নাজির শাল এক সপ্তাহ আগে 60 থেকে 62 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে কিন্তু 65 টাকা করে। কাটারি জাতের চাল 60 টাকা ছিল, সেটা এখন 65। স্বর্ণা মোটা জাতের চাল কিন্তু 42 থেকে 43 ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজিতে কিন্তু 44 থেকে 45 টাকা কেজি। এবং 28 জাতের চাল যেটা কিছুটা সরু, এই চাল কিন্তু এখন 52 থেকে 55 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কেনাবেচা চলছে এই খুচরা বাজারগুলোতে। তবে দেশের অন্যতম ধান উৎপাদনকারী এই জেলায় কিন্তু এই মৌসুমে চালের দর বৃদ্ধি হওয়া মানে সাধারণ ক্রেতারা বলছেন যে একেবারে অস্বাভাবিক একটা বিষয়। ব্যবসায়ীদের দিকেই তারা তীর ছুটছেন যে অধিক মুনাফা লাভের একটা আশায় কিন্তু দর বাড়ানো হয়েছে, এমন অভিযোগ কিন্তু ক্রেতাদের পক্ষ থেকে করা হচ্ছে। তবে জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে ইতিমধ্যে ধান এবং চাল সংগ্রহ অভিযান তারা শুরু করেছেন। তবে ধানের বাজার এবছর কিন্তু দেওয়া হয়েছে 1080 টাকা মনে, কিন্তু হাটগুলোতে 1020 টাকা পর্যন্ত কেনাবেচা চলছে। অন্যদিকে চালের কেজি প্রতি কেজি দেওয়া হয়েছে 40 টাকা, কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি আমন মৌসুমে এ জেলায় কিন্তু 1,98,000 হেক্টর জমি থেকে প্রায় 7.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ইতিমধ্যে ওঠা শুরু হয়েছে। এবং চালের দরের জায়গাটা কিন্তু দফায় দফায় দর ওঠানামা করাটাকে কিন্তু ব্যবসায়ীদের দিকে সবসময় অভিযোগের তীর ছোড়া হয়ে থাকে। বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা আসলে তাদের খেয়াল খুশি মতো একটা বাজার নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু খুচরা বাজারে এর প্রভাবটা সবসময় এসে থাকে। এবং খুচরা ব্যবসায়ীরাও সেই কথাটাই কিন্তু বলছেন যে গেল এক সপ্তাহের ব্যবধানে যে চালটা তারা কিনেছিলেন 2800 থেকে 2900 টাকা, সেটা কিন্তু সরু জাতের চাল এখন তাদের কিনতে হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। বিশেষ করে নাজির, কাটারি এই জাতীয় চালের দরটাই সবচাইতে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বড় ব্যবসায়ীরা আসলে তাদের অজুহাত বিভিন্নভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন। তারা বলছেন পুরনো জাতের চালের দরটা কিছু বেশি হওয়ার কারণে, সরবরাহ কমে আসার কারণে তারা দরটা বাড়িয়েছেন। তো সাথী, এই ছিল নওগাঁর মোকামে চাল বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। গত 20 বছরে বরিশাল অঞ্চলে করদাতা বেড়েছে 2.5 লাখের বেশি, আয়কর বেড়েছে 27 গুণ। সরকারের নানা কৌশল ও কর সচেতনতা বাড়ায় এমনটা হয়েছে বলছে কর বিভাগ। করদাতার সংখ্যা বাড়াকে স্বাগত জানিয়ে আয়কর প্রদান প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও করদাতারা। বরিশাল বিভাগের 6 জেলাকে নিয়ে 2001 সালে কর অঞ্চল গঠন হয়। প্রথম বছর করদাতা ছিলেন 20,311 জন, আর কর আদায় হয় 27 কোটি টাকা। সবশেষ 2020-21 কর বর্ষে করদাতার সংখ্যা বেড়ে হয় 2,36,363 জন, আর কর আদায়ের পরিমাণ 27 গুণ বেড়ে দাঁড়ায় 592 কোটি 60 লাখ টাকায়। করদাতারা বলছেন কর প্রদান প্রক্রিয়া আরও সহজ ও তৃণমূলে ছড়িয়ে দেওয়া দরকার। প্রত্যন্ত অঞ্চলেও এর শাখা হওয়া উচিত, উপজেলা পর্যায়ে নেওয়া উচিত। কর মেলার মেয়াদটা বৃদ্ধি করা এবং এটা আরও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। প্রক্রিয়ার মাধ্যমে যে রিটার্নটা আমরা দিচ্ছি এটা আরও একটু স্বচ্ছ হওয়া উচিত। এটা অনেকে ক্লিয়ার না, বুঝতে পারে না যে কি লিখবে না লিখবে। আমি ইনকাম করি, আমার একটা অংশ তো অবশ্যই আমার সরকারকে দিতে হবে দেশের, যাতে উন্নয়নের কর্মকাণ্ড আরও বেগবান এবং গতিশীল হয়। আর অর্থনীতিবিদদের পরামর্শ পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যত উদারীকরণ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ইনক্লুসিভ করা যায়, ততই দেখা যাবে যে ট্যাক্স আদায়ের এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আইনি ভীতি একটা তৈরি করা হয়, পদ্ধতিগত ভীতি তৈরি করা হয়, তাহলে এটা টেকসই হবে না। এক্ষেত্রে কর বিভাগকেও আমি আহ্বান জানাবো এগিয়ে আসার জন্য। কর কর্মকর্তারা বলছেন সাফল্য ধরে রাখতে তারা সচেষ্ট। এখানে করদাতা খুবই ভালো, করবান্ধব পরিবেশ বিরাজ করছে এবং আমরা তাদেরকে সেভাবে সেবা দিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে ছোট ছোট করদাতা যারা আছে তাদেরকে আমরা এখানে
আসলে যে কোনো হয়রানি করদাতা যে আছে সেগুলো যেন না হয় সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। চলতি 2021-22 করবর্ষে 30শে নভেম্বর পর্যন্ত করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,63,392 জনে। এই সময়ে 64,071টি রিটার্ন দাখিলে আয় হয়েছে 13 কোটি 80 লাখ টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহী করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত নিয়মিত লটারির 11তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার এই ড্র উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর এর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। EFDMS এর মাধ্যমে ইস্যু করা চালানের মাধ্যমে এই লটারিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত 101 জন এই পুরস্কার পাবেন। পুরস্কারের মূল্য 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এ সময় জানানো হয়, চলতি অর্থ বছরে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণে 6,000 EFD অথবা SDC মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতার উপস্থিতি কম। এতে সবজির দামও ছিল অনেকটাই হাতের নাগালে। তবে দুদিনের তুলনায় পেঁয়াজের দামে ঝাঁঝ বেড়েছে। অমৃত সেনের ছবিতে বিস্তারিত রিঙ্কু কুণ্ডু রিপোর্টে। ভোর থেকে শাকসবজি নিয়ে বাজারে আসেন কৃষকরা। বিক্রেতারা হরেক রকমের শীতকালীন পণ্যের পসরা সাজিয়ে হাঁক ডাকে মেতে ওঠেন। জমজমাট হয় সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারটি। বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়লেও বৈরী আবহাওয়ায় ক্রেতা সমাগম কম বলে জানান ব্যবসায়ীরা। আর এতে সবজির দামে মিলছে অনেকটা স্বস্তি। তবে গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দামে ঝাঁঝ বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। আবহাওয়া খারাপের কারণে কপির দাম খুব কম, ফুলকপির দাম বাজার খুবই কম। আজকের বাজারের অবস্থা খুব খারাপ। আবহাওয়া প্রচুর পরিমাণ শাকসবজি উঠছে, বেচা কিনি নাই, কেনার লোক নাই, যার কারণে মালের দাম সস্তা। ঠিক আছে, আর আমদানিও প্রচুর। কাঁচামরিচ খুব সস্তা, 20 টাকা কেজি। বেগুন 10 টাকা 15 টাকা কেজি। কপি 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি। পৌর পাইকারি সবজির বাজারে দোকান রয়েছে প্রায় 100টি। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বেচাকেনা চলে এখানে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2 দিনের বৃষ্টির কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজার। বিভিন্ন প্রকারের মাছের সরবরাহ বাড়লেও বেচা বিক্রি না থাকায় হতাশ পাইকারি ও খুচরা বিক্রেতারা। এ অবস্থায় লোকসানের মুখে পড়েছেন আড়তদাররা। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে শহরের 3 নম্বর ঘাটে জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজারটি প্রায় 200 বছর ধরে পরিচালিত হচ্ছে। নদী পথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে এখানে মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়। নদ নদী, খালবিল ও হাওর অঞ্চলের সব ধরনের ছোট বড় তাজা মাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছও বিক্রি হয় এই বাজারে। মূলত এই বাজার থেকেই নগরের বিভিন্ন পাড়া মহল্লার বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে। তবে 2 দিনের টানা বৃষ্টির কারণে বাজারে দূর দূরান্তের পাইকাররা না থাকায় মজুতকৃত মাছে পচন ধরার আশঙ্কা করছেন আড়তদাররা। অন্যদিকে ক্রেতার অভাবে লোকসান দিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। ভাই 2 দিন ধরে বেচা কিনি নাই, বৃষ্টি বড় লসের মধ্যে আছি। 1250 টাকা কিনে 1100 টাকা কয়, এমনি কি বেচুন ভাই মাছ? মাছ বিক্রি না করলে তো সব নষ্ট হয়ে যাব, কম হইলেও ছেড়ে দিতে হইব। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে স্বল্প সংখ্যক ক্রেতা মাছ বাজারে এসে কম মূল্যে মাছ কিনতে পেরে খুশি। টাটকা মাছ পাওয়া যায়, আজকে বাজারে একটু সস্তা আছে। হাটে 1-10 টাকা কেজিতে কম পাওয়া যায়, সেই জন্য এই বাজারে আসা। জেলা মৎস্য আড়তদার সমিতির দাবি, খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে 200 বছর ধরে মাছ বাজারটি অস্থায়ীভাবে চলছে। সব ধরনের কর প্রদান করেও তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমার সরকারের কাছে বিনোদন আবেদন যে আমাকে এই গাড়ের বিষয় 100 বছর পুরানো গাড়, এই গাড়ের বিষয় যাতে আমরা একটা স্থায়িত্ব পাই। এই মাছ বাজারে শতাধিক আড়তদার ও হাজারের বেশি পাইকারি ব্যবসায়ী বংশ পরম্পরায় মাছ ব্যবসা পরিচালনা করছেন। প্রতিদিন অন্তত 3 কোটি টাকার মাছ বিক্রি হয় এই আড়তে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ডাইট ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যবৃন্দ। এ সময় কোভিড-19 পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নারী শ্রমিকদের জন্য পোশাক কারখানায় অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ। সম্প্রতি 5টি পোশাক কারখানায় মেশিন স্থাপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে আরও কারখানায় এই সেবা বিস্তৃত করবে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে QR কোড স্ক্যান করে অথবা 8247#
ডায়াল করে বাজার মূল্যের চেয়ে কম দামে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারছেন শ্রমিকরা। এই প্রকল্পের প্রযুক্তি সহায়তা করেছে ভার্টিক্যাল ইনোভেশন। মেঘের ছোঁয়া আর আকাশ থেকে সমুদ্রের নীল জলরাশি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, সে সঙ্গে উঠতে উঠতে বিকেলের নাস্তা কিংবা রাতের ডিনার। সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা ভূপৃষ্ঠের 160 ফুট উপরে বসেই খাবার খেতে পারবেন। এমনই এক কল্পনার রাজ্যে ভ্রমণে উড়াল রেস্তোরাঁ বা ফ্লাই ডাইনিং চালু হলো কক্সবাজারে। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই ফ্লাই ডাইনিং পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নভোচারী বা বিমান যাত্রী নন, তারপরও আপনি আকাশেই উড়তে উড়তে খাবার খেতে পারবেন টেবিলে বসেই। সবকিছুকে ছাপিয়ে বাস্তবে রূপ নিল এমনই এক কল্পনা, গল্প আর স্বপ্ন। উড়াল রেস্তোরাঁ আকাশে বিচরণ করে সমুদ্রের নীল জলরাশির ঢেউ উপভোগ করতে করতে লাঞ্চ কিংবা ডিনার, অনেকটা চমকে যাওয়ার মতো ঘটনা হলেও এদেশে এখন সম্ভব। ফ্লাই ডাইনিং এ চড়ে খাবার গ্রহণের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে দারুণ খুশি পর্যটকরা। 160 ফিট উপরে উঠে যেখানে কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। যখন উঠছিল তখন সামান্য একটু ভয় লেগেছে, বাট সেফটি যেহেতু 100% ছিল, সো তেমন একটা ভয় আসলে হয়নি। আমরা যে আগায় যাচ্ছি ফিউচারে, এটা অনেকটা মানে আগানোর পথে আরো নিয়ে যাবে। মাটি থেকে 160 ফুট উঁচুতে 20 জনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ রেস্টুরেন্টটি, এতে জনপ্রতি খরচ 6 থেকে 8 হাজার। বিনিময়ে আকাশে দুলতে দুলতে 2 ঘন্টা পর্যন্ত উপভোগ করার সুযোগ পাবেন। অনলাইন বুকিং ছাড়াও আমরা কিছু মানে এইভাবেও কিছু লোক ডিরেক্ট আসতে পারবে, ডিরেক্ট এসেও হ্যান্ড ক্যাশের মাধ্যমেও আমাদের এখান থেকে টিকেটিংয়ের মাধ্যমে আমরা সার্ভিস দেব। দেশে প্রথমবারের মতো ফ্লাই ডাইনিং চালুর মধ্য দিয়ে পর্যটনের নতুন মাত্রা যোগ হলো, যা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন ট্যুরিস্ট পুলিশ। অনেক ট্যুরিস্ট অভিযোগ করতে যে আমরা সন্ধ্যার পর কোথায় যাব, এখন সেই সন্ধ্যার পর যাওয়ার সুন্দর একটা জায়গা হয়েছে এবং ভবিষ্যতে এটাকে আমরা উৎসাহ উদ্দীপনা হিসেবে নিব। ফ্লাই ডাইনিংটি একটি বিশেষ পাটাতনের উপর চেয়ার, টেবিল ও উপরে ছাতার মতো এক ধরনের ছাদ দিয়ে চারপাশ খোলা রাখা হয়েছে। অ্যালুমিনিয়াম ও স্টিলের সমন্বয়ে বিশেষ ধরনের তার ক্রেনের মাথায় লাগিয়ে সংযুক্ত করা হয়েছে পাটাতনের মাঝখানে ও চারপাশে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাওয়াদের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, অফিসগামী মানুষের দুর্ভোগ। মুন্সিগঞ্জে আলুর জমিতে পানি জমায় বীজ নষ্টের শঙ্কায় চাষি। ওমিক্রন সংক্রমণ ঠেকাতে দেশের স্থলবন্দরে সুরক্ষা ব্যবস্থা জোরদার। করোনার নতুন ধরনে টালমাটাল দক্ষিণ আফ্রিকা, টিকিট কেটেও দেশে আসতে পারছেন না প্রবাসীরা। এবং আমন ধানে সয়লাভ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়ত। মৌসুমের শুরুতে ভালো দাম পেয়ে খুশি কৃষক, চালের কাঙ্ক্ষিত দর না পেয়ে হতাশ মিল মালিকরা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।